অনুরোধ করছি। আচ্ছা, সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাই। আজকে আমাদের ভাঙড় 1 নম্বর ব্লক এবং ক্যানিং 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সামনের সারি নেতৃত্বদের নিয়ে যে আজকে যে সভা, এই সভার সভাপতি সঞ্চালক আমাদের ভাঙড় 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহজাহান ভাই, এখানে উপস্থিত আছেন আমাদের সিনিয়র লিডার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মুক্তার ভাই আছেন। অন্ধকার লাগছে, ছবি উঠছে না। এবার ঠিক আছে। আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের বাহারুর আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের শোয়েব ভাই আছে, ঝর্ণাদি আছে। এখানে আমাদের সমস্ত ব্লকের, 2টি ব্লকের যারা সামনের সারির নেতৃত্ব, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ, পার্টির অঞ্চলের সভাপতি, আমাদের সমস্ত অঞ্চল কমিটির সদস্য, সমস্ত বুথের সভাপতি, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, মহিলা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব, তারা সকলেই এখানে আছেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শুধু কয়েকটি কথা আপনাদের কাছে উত্থাপন করতে চাই। আমি বসে বসে একটা বিষয় উপলব্ধি করছিলাম যে আজকে যারা এখানে বসে আছে তারা কারা। তারা আমাদের এই 2টি ব্লকের রোদ, ঝড়, বৃষ্টি, জল মাথায় করে পেটে কাপড় বেঁধে যারা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য যারা লড়াই করে, আজকে তারাই আমার সামনে বসে আছে। আর বিশেষ করে শুধুমাত্র আমাদের অঞ্চল কমিটি বা আপনারা যে কজন আজ শুধু নেতৃত্বের যে জমায়েত, ভাঙড়ে ক্যানিং টু যে কাজ করতে পারে, অন্য কোন বিধানসভায় একটা বড় জনসভায় এত মানুষ উপস্থিত হয় না। আমরা দেখেছি সারা জেলাতে আমরা ঘুরি, সারা জেলাতে মিটিং করি, মিছিল করি, কিন্তু এই যে একটা পরিবার, ক্যানিং টু ভাঙড়ে একটা পরিবারের মতো নিজেদের আবদ্ধ করে আপনারা যেভাবে ফেলেছেন, সাংগঠনিক ভাবে নিজেদেরকে যোগ্যতার মাপকাঠিতে এই 2টি ব্লকে যেভাবে সংগঠনটাকে শক্তিশালী করেছেন, আগামী দিনে বিজেপি আইএসএফ কেন তাদের বাপ ঠাকুরটা আসলে যে তো আপনাদের কাছে লড়াইয়ে পারবে না, সেটা আজকে আমরা এই ইউনিটিটা আমি চাইছিলাম, এই একতাটা চাইছিলাম, এই ঐক্যবদ্ধ লড়াইটা আমরা চাইছিলাম। সামনে মিটিয়ে যোগ করব ভাঙড় 2। আমি আমাদের সমস্ত অঞ্চল কমিটির সদস্যদের একটা অনুরোধ করব, 1.5 মাস সামনের নির্বাচনে যেখানেই মিটিং হোক, সে পাহাড়ে হোক আর সাগরে হোক, আর নরকে হোক আর জাহান্নামে হোক, যেখানেই হোক, মিটিং ডাকলে এই 1.5 মাস প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের, বিশেষ করে যারা অঞ্চল কমিটির সদস্য, যারা বুথের সভাপতি, যারা পঞ্চায়েতের, পঞ্চায়েত সমিতির মেম্বার, তাদের সকলকেই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে সেখানে উপস্থিত হতে হবে। কারণ আমাদের নেত্রী বলেন, মঞ্চে যারা বসে থাকে তারা আমার সম্পদ নয়। আমাদের নেত্রী গর্ব করে বলেন, আমার সামনে যারা বসে থাকে তারাই হলো আমাদের দলের সম্পদ। কারণ আপনারা জানেন 2021 সালে বিধানসভা নির্বাচন 267 জন নেতা নেত্রী আমাদের দল থেকে চলে গিয়েছিল। এই গত 2 দিন আগে যেমন তাপস রায়ের মতো নেতা, একটা স্বার্থবাদী, চলে গেল অন্য দলে, ঠিক তখন শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি, অর্জুন সিং, শিলভদ্র দত্ত, সব্যসাচিতা থেকে শুরু করে অনেকেই চলে গিয়েছিল। অনেক অঞ্চলের সভাপতি, ব্লকের সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেদিন আমাদের দল থেকে চলে গিয়েছিল।
কিন্তু তার বিনিময়ে সেদিন আমরা হয়তো একটু আতঙ্কিত হয়েছিলাম যে আমরা সত্যিকারের 2021-এ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে পারবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে পারবো। তো সেদিনের লড়াই আমরা দেখেছি, বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের মাথা উঁচু করে শিব ডালা সোজা করে শীতলকুচিতে 4-4টে মানুষ গুলি খেয়েছে। আমাদের সাকসাত থেকে শুরু করে বিভিন্ন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা সিআইএসএফ এর ডান্ডা খেয়েছে, লাঠি খেয়েছে। জোর করে আমাদের বুথের এজেন্টকে বুথ থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ভোটের আগে 144 ধারা জারি করা হয়েছে। অনেক ঘটনার সাক্ষী আমরা 2021-এ। গোটা ক্যানিং পূর্বে ভাঙড় দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হিন্দু মুসলমানকে বিভাজন করার চেষ্টা হয়েছে, দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে। তারপরেও আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমার সহকর্মীরা মাথা উঁচু করে শিক্ষা সোজা করে লড়াই করে ওদের মুখে ঝামাকালি বসে দিয়েছে। ভাই হলো তৃণমূল কংগ্রেস। সেই মানসিকতা নিয়ে আমাদের এবারেও নির্বাচনে লড়াই করতে হবে। আপনারা দেখছেন একটা অংশের মিডিয়া যারা প্রতিদিন প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। আমরা জানি না পৃথিবীর চতুর্থ স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হলো মিডিয়া, পৃথিবীর চতুর্থ স্তম্ভের মধ্যে আরেকটা স্তম্ভ হলো বিচার ব্যবস্থা। এই দুটি জায়গায় এক ভয়ঙ্কর পরিণতি, ভয়ঙ্কর সমস্যার মধ্যে আমরা দাঁড়িয়েছি। আজকের পেড নিউজ মিডিয়াগুলো আজকে বিক্রি হয়ে যাচ্ছে টাকায়। আজকের বহুজাতিক কোম্পানিগুলো আজকের কেন্দ্রীয় সরকারের তাবেদারি করছে, দালালি করছে। এবং বিশেষ করে আপনি জি বাংলা, জি 24 ঘন্টা বলুন, আপনি এবিপি আনন্দ বলুন, আপনি রিপাবলিক বাংলা বলুন, আপনি টিভি 9 বলুন, আপনি চোখ খুলবেন এরা বিক্রি। এরা একটা রাজনৈতিক দলের হয়ে তাবেদারি করছে। এটা আমাদের কাছে লজ্জা। আর দ্বিতীয় বিচার ব্যবস্থা আপনারা দেখলেন, 1 বছর ধরে আমরা বলছিলাম এই অভিজিৎ গাঙ্গুলি হলো বিজেপির দালাল, এই বিজেপির পোষা গোলাম। এই গোলাম 1 বছর ধরে বিজেপির মনটাকে সন্তুষ্ট করার জন্য, তুষ্ট করার জন্য পবিত্র বিচারকের আসনে বসে এই বিজেপির দালালি করছে। কখনো বলছে যোগী আদিত্যনাথের রাজ্য থেকে বুলডোজার এনে একেবারে বুলডোজার ভাড়া করে নিয়ে আসতে হবে বাংলায়, তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘরবাড়ি একদম দুর্মুষ করে দিতে হবে। কখনো বলছে যে শিক্ষকদের বলছে আদানি আম্বানির কাছে বিক্রি করে দাও। আমরা অবাক হচ্ছিলাম যে একজন বিচারক এটা কিভাবে বলে। এবিপি আনন্দে গিয়ে সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় বড় কথা বলছে। আমরা ভাবছিলাম ঝোলা থেকে বিরাটটা বেরিয়ে পড়লো, মুখ থেকে মুখোশটা খুশে পড়লো। যেই লোকসভা নির্বাচন এলো, এই বিচার ব্যবস্থার কলঙ্ক, আজ ভারতবর্ষের কলঙ্ক এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের জাত পাত মান সম্মান সবকিছু খইয়ে দিয়ে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক পার্টির হাতে হাত মেলানো, এর চাইতে লজ্জা আর গোটা ভারতবর্ষের অন্য কিছু হতে পারে না। আগে উনি রায় দিতেন কাদের? জনগণের বিরুদ্ধে। এখন রায় দেবে জনগণ। আগে উনি নির্দেশ দিতেন কাদের? তার যারা ছিল তাদের। আর এখন শুভেন্দু নির্দেশ দেবে, আর সুকান্ত নির্দেশ দেবে ওকে। জল তুলতে বললে জল তুলতে হবে, পানি তুললে বললে পানি তুলতে হবে। সাদাকে কালো বললে কালো বলতে হবে, আর কালোকে সাদা বললে সাদা বলতে হবে। দলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছে তালপাতার সিপাহী। আরে তোর রাজনীতির বয়স এখনো 24 ঘন্টা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সঙ্গে লড়াই করতে গেলে তোমার বয়স 60 বছর হতে পারে, কিন্তু তোমার রাজনীতির বয়স কত? তোমার রাজনীতির বয়স এখনো 24 থেকে 48 ঘন্টা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতা হতে গেলে তোমার একবার নয় 7 বার তোমার জন্মগ্রহণ করতে হবে।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এটা ওয়ান ক্যামেরা আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে। লড়াই তো হবে। এতদিন বিচারকের আসনে বসে বসে বড় বড় কথা বলেছিল, এবারে তো কত ধানে কত চাল একটুকুনি এবারে দেখুন। কারণ এই রাজ্যটার নাম পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছরে যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছে, বাংলার মানুষের মুখে যেভাবে হাসি ফুটিয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটার পর একটা কর্মসূচি যেভাবে তিনি মানুষের দরজায় দরজায় পৌঁছে দিয়েছেন, প্রতিদিন প্রতিনিয়ত এখনো পর্যন্ত কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজ যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, স্বাধীন ভারতবর্ষে কোন সরকার এই বাংলায় কেন গোটা ভারতবর্ষে কখনো দাঁড়ায়নি। আজকে তার বিরুদ্ধে কুৎসা, তার বিরুদ্ধে অপপ্রচার, তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তার পরিবারের বিরুদ্ধে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স লাগানো, যেটা বাংলার মানুষকে আঘাতপ্রাপ্ত করছে। বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দুটি ব্লকের সমস্ত অঞ্চল কমিটির নেতৃত্বের অনুরোধ করব, আমি একটু খোলা কথা বলতে ভালোবাসি, যারা কাজ করতে পারবেন, দলের সময় দিতে পারবেন, তারা বুক চিতিয়ে লড়াই করবেন। আর যারা করতে পারবেন না, নাম কষ্টে সাদা জামা গায়ে দিয়ে মিটিয়ের দিন হাজির হব, গ্রামে কোনো কাজ করবো না, মানুষের সঙ্গে কোনো সংযোগ রাখবো না, মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা যাদের নেই, সেই ধরনের নেতার কিন্তু আমাদেরও প্রয়োজন নেই। এটা আমি দায়িত্ব নিয়ে আইন সভা থেকে বলছি। আমি মনে করি যে যদি কারো কোথায় ঘাটতি থাকে, সেই ঘাটতি তাকে সংশোধন করে নেবেন। এখানে 2500 চেয়ার আছে, 50টা যদি বাদ দিই, বাদ বাকি 2450 জন নেতা এখানে বসে আছে। এই লোকসভা নির্বাচনে আমাদের শপথ নিতে হবে। কেন্দ্রের একটা তথ্য মনে হয় নিশ্চিতভাবে আপনারা দেখেছেন, উত্তরপ্রদেশে 82খানা লোকসভা সিট, 80খানা, সেখানে সিআরপিএফ বরাদ্দ কত? মাত্র 267 কোম্পানি, মাত্র 267 কোম্পানি। আর পশ্চিম বাংলার 40টা সিট, এখানে সিআরপিএফ কত? 920 কোম্পানি। আমরা বলছি 920 কোম্পানি নয়, আমি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে অনুরোধ করব এবং কেন্দ্রের যে সরকার এখনো আছে তাদেরকে অনুরোধ করব, বাংলাতে যদি 9200 কোম্পানি দেন, তারপরেও তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে জিতবে, আটকাবার ক্ষমতা নেই। বাংলার বাঙালিদের একটা জাতিসত্তা আছে। বাঙালিরা একটা জিনিস দেখবেন আপনি ইতিহাসের পাতায়, স্বাধীনতার আন্দোলনের সবচেয়ে বেশি বাঙালিরা শহীদ হয়েছিল। বাঙালিরা ব্রিটিশদের কাছে মাথা নত করেনি, বাঙালিরা বহিরাগতদের কাছে কখনো নিজেকে আত্মসমর্পণ করেনি, বাঙালিরা কখন নিজের জীবন দিয়েছে, শহীদ হয়েছে। তবু কিন্তু বন্দে মাতরম সব ধ্বনিটা তারা মুখ থেকে তাদের বন্ধ করতে পারেনি। আজকে সেই আমাদের বাঙালি জাতিসত্তাকে সামনে রেখে আমাদের তৃণমূল কংগ্রেসকে লড়াই করতে হবে। বহিরাগত পরিযায়ী দল আজ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট থেকে এসে বাংলার জাতির সত্তাটাকে আজকে ধ্বংস করতে চাইছে। লড়াই চলছে সেই জায়গায়। বহিরাগতরা এসে আজ বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধাতে চাইছে। আমাদের সংগঠিত হবে সেই জায়গায়। আজকে বহিরাগতরা এসে আজ রবীন্দ্রনাথ নজরুলের যে বাণী, সেই বাণীটাকে মুছে দিয়ে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চাইছে। আমাদের গর্জে উঠতে হবে সেই জায়গায়, মাথা উঁচু করে, শিরটাড়া সোজা করে আমাদের লড়াই করে বুঝিয়ে দিতে হবে, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা বাঙালি, আমরা কাপুরুষের মতো কারোর কাছে মাথা নত করি না। সেই মানসিকতা নিয়ে আমাদের লড়তে হবে। দুটো ব্লকের নেতৃত্ব এখানে আছে, একটা 218টা বুথ আর একটা ওই রকম 262টা বুথ। প্রত্যেকটা বুথে আমাদের সমস্ত নেতৃত্বকে
মাথা উঁচু করে সিদ্ধান্ত সোজা করে লড়াই করতে হবে। আমি অনুরোধ করতে চাই, ইতিমধ্যে 100 দিনের জব কার্ডের টাকা গরিব মানুষের ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, যেটা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা 59 লক্ষ মানুষের। আমি খুব পরিষ্কার ভাবে আজকে বলছি, যদি কোথাও কোনো নেতা যদি এই জব কার্ডের টাকা কারোর কাছে শেয়ার করতে চায়, পার্টি 24 ঘন্টার মধ্যে তার পার্টি থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করবই, কোনো কম্প্রোমাইজ করবো না। পরিষ্কার কথা বলছি। এই বিষয়টা আমি সমস্ত নেতৃত্বকে মাথায় রাখতে অনুরোধ করবো। ভালো না লাগে দল করবেন না, কিন্তু হাত পেতে ভিখারির মতো গরিব মানুষের কাছে টাকা নেবেন, এই কারবার কিন্তু চলবে না। আমার আত্মবিশ্বাস আছে কালিন্টু ভাওনাকের নেতাদের প্রতি, নিশ্চিতভাবে তারা সেই কথার যথাযোগ্য মর্যাদা দেবে। 1 মে থেকে ঘরের টাকা ঢুকবে। আমাদের একটা কালচার আছে, কিছু নেতা একটা অংশে আগে থেকে বলবে তোর ঘরটা হবে আমার কিছু একটা শেয়ার দিস, কারবার বন্ধ করতে হবে। এই ধরনের কারবার যে করবে 24 ঘন্টা তার লোকাবে, তারপর তার বিরুদ্ধে কেস আর পার্টি থেকে তাড়ানো সব বন্দোবস্ত তার বিরুদ্ধে হবে। দরকার নেই আপনার মতো নেতা, আপনার মতো নেতৃত্ব দরকার নেই। মিটিয়ে গাড়ি না করতে পারলে পার্টিকে বলুন। গ্রামে যদি কারোর সমস্যা হয় আমাদেরকে বলুন, আমরা দেখবো চেষ্টা করে আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে। কিন্তু হাত পেতে ভিখারির মতো পয়সা নেওয়া, এই কারবারটা বন্ধ করুন। এবং আমি অনুরোধ করতে চাই যে আগামী 10 তারিখ জনগর্জন সভা, জনতার আওয়াজ সেদিন ব্রিগেডের মাটি থেকে উঠবে। আজকে যারা বিভিন্ন ভাবে দলবদলুরা যারা দলবদল করছে, আর এই রাজ্যের যিনি বিশ্বাসঘাত মির্জাপুর কাপুরুষ, যে বড় বড় যে আমার সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের ব্রিগেডে যাওয়ার যেমন শক্তি আছে, ছোট গাড়ি, বড় গাড়ি, মেজো গাড়ি, 2 চাকা, 4 চাকা, 6 চাকা, যেখানে যেমন ক্ষমতা আছে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে ব্রিগেডে 40 লক্ষ মানুষের জমায়েতের আওয়াজ দিয়ে বোঝাতে হবে যে বাংলার শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেস, বাংলার কাপুরুষ সাম্প্রদায়িক দাঙ্গাবাজরা শেষ কথা বলবে না। আর বিশেষ করে এই ভাঙনের সভা, আপনারা গত কয়েকদিন আগে 3 তারিখের সভা দেখেছেন। স্বাধীনতার পর ভাঙনের বিজয়গঞ্জের বাজারে অত বড় সভা, হাজার হাজার মানুষ বলছে এত বড় সভা আমরা কখনো দেখিনি। জায়গাটা কোথায়? একটা সময় যেটা ছিল আইএসএফ এর আতুর ঘর, আর সেই আতুর ঘর ফাঁকা করে ফেলেছি, অল্প একটু বাকি আছে। আইএসএফ এর নেতারা ভিতরে ভিতরে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, বলছে দাদা আমাদের একটু বাঁচিয়ে নিতে হবে। আমরা বলছি ঝান্ডা ধরো, বাদ বাকি কাজটা হচ্ছে আমাদের, আমরা বাদ বাকি যেটা দেখে নেব। হুজুর বসে আছে ওখানে ফুরপুরা শরীফে। আমি দেখলাম একটা জিনিস, এই যে হুজুর মানে এই হুজুর আর কি, যে নেতা হুজুর নৌসাদ, এখন লোক লাইন দিয়ে আসছে। আমি একটু একটা ভিডিও দেখছিলাম যে দেখি কি মালকড়িকে কি কি দিচ্ছে। তা আমি দেখলাম, আমি 100 জনকে গুনেছি, 3-4 জন টাকা দিচ্ছে, বাদ বাকি দিচ্ছে। 3-4 জন যে টাকা দিচ্ছে, পাশে একটা ব্যাগ আছে, ওই ব্যাগে রাখছে। আমি ভাবছিলাম যে একজন জনপ্রতিনিধি, ভাই সাহেব হুজুর নিশ্চিতভাবে তার আইডেন্টিটি আছে, সবাই জানে। একজন জনপ্রতিনিধি লোকের কাছে টাকা নেবে? গতবারে যে টাকা হয়েছিল, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম গত জলসার পরে বিধানসভায়, এবার ইনকাম কিরম হলো, তুমি একজন জনপ্রতিনিধি টাকা নিচ্ছ? তো বললো সব কথা এবারে ভালো হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে এইবারটা ভালো হয়নি, এবারে কারবার খুব বেশি ভালো হয়নি, এটা বুঝে গেছে। আর ভাঙনের মানুষও বুঝতে পেরেছে যে ওকে ভোট দেওয়া মানে আনন্দমুখী করার সমান। 3 বছর ধরে ভাঙনের 1 টাকার উন্নয়ন হয়নি। আমরা দিদিকে বলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে আজকে 37 খানা রাস্তার উদ্বোধন আজকে ভাঙনের 2 নম্বর ব্লকে আজকে সকালবেলা করে এসেছি। কোনো কাজ নেই ওর, শুধুমাত্র। এবং গত আমি দেখছি গত 3 মাস ধরে আসছে না। কি করে আসবে?
ভাঙড়ের 7-7 জন যে খুন হলো তার জন্য দায়ী তো নওশাদ। এ জবাব তো তাকে দিতেই হবে। ভাঙড়ে হাজার হাজার যুব সমাজের ছেলেকে কারোর মার্ডার কেস, কারোর 307-এর কেস, কারোর ঘর জ্বালানি কেস, কারোর ঘর বাড়ি ভাঙা কেস, কারোর হাত পা ভাঙা কেস, শয়ে কেস হচ্ছে, এক একজনের 20, 25, 30টা 40টা করে। এখন যারা কেস খেয়েছে, আজকে আমি ভাঙড়ে বলছিলাম, কারোর বয়স 20, 25, 30, 40, কেউ দাদা, কিন্তু হুজুর হয়তো 26 সালে পটল তুলবে। কিন্তু এই যে দাদা যেগুলো যারা গুলি বোমা বন্দুক চালিয়েছিল, এরা দাদা থেকে দাদু হয়ে যাবে, তবু কেসটা কখনো শেষ করতে পারবে না। ঘর বাড়ি সব বিক্রি হয়ে যাবে, বাল বাচ্চা রুটি রুচি সব শেষ হয়ে যাবে, তবু কিন্তু এই কেস থেকে ওদের রেহাই পাবে না। হুজুর আর কিছু করতে পারুক আর না পারুক, হুজুর ভাঙড়ের মানুষের এই কাজটা কিন্তু করে দিয়ে গেল। এমন সর্বনাশ করেছে যা আগামী দিনে ওদের বাল বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়ানো ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে 7 জন খুন হয়েছিল। 3 জন ভোট গণনার দিনে পুলিশের গুলিতে হোক আর নিজেদের গুলিতে হোক খুন হয়েছিল, সেখান তো তৃণমূল কংগ্রেস ছিল না। ওই 3টে বাদ দিন, যে 4 জন খুন হয়েছিল তার মধ্যে আমাদের 3 জন যারা খুন হয়েছিল প্রত্যেকের চাকরি এবং 2 লক্ষ করে টাকা দিয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তৃণমূল কংগ্রেসের যেমন 3 জন পাবে, আইএসএফ এর যে ছেলেটা খুন হয়েছে তার ওয়াইফকে চাকরি এবং 2 লক্ষ টাকা আমি মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে তুলে দেব। এটাই হলো মাননীয় মুখ্যমন্ত্রী। আর হুজুর গিয়েছিল ওদের বাড়িতে, আমরা জিজ্ঞাসা করছিলাম যে হুজুর তো খুন হওয়ার পর এসেছিল, কি করলো? বললো 1000 টাকা নিয়ে দিচ্ছি। 1000 টাকা। আরো যে 3 জন খুন হয়েছিল, একদিন তারা আছে আমাদের কাছে ভাঙড়ের সোনপুরে মিটিং করছি, কান্নাকান্দি করলো, বললো আমার পেটে 6 মাসের বাচ্চা থাকাকালীন, 7 মাসের বাচ্চা থাকাকালীন আমার স্বামী মারা গেছে। তার বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা, ইনকাম করার কেউ নেই। বললো আমাদের বললো ডেড বডিটা আটকে রাখো। আমরা সেটাকে নিয়ে আটকে রাখার চেষ্টা করলাম। হুজুর বললো সব বিষয় দেখে দেব, কিন্তু আমাদের এখনো পর্যন্ত 1 টাকা 1টা পয়সা আমাদের হাতে দেয়নি। আমাদের কিন্তু 2-4 পয়সা দিয়ে বাঁচাও বাবা, ওর জন্য আজকের আমার ছেলেটা খুন হয়েছে। আমরা চোখে জল ধরে রাখতে পারছিলাম না সেই পরিবারটার দিকে তাকিয়ে। আজকে যারা যুব সমাজের ছেলেদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে যারা হুগলি থেকে দিয়ে বসে থাকে, তারা কাপুরুষ ছাড়া অন্য কিছু হতে পারে না। এরা হলো কাপুরুষ, এরা সমাজের হচ্ছে কলঙ্ক। তাই আমি অনুরোধ করবো যে বিশেষ করে আমাদের এই দুর্গাপুরে, যেখানে আমরা বোধরাতে যেখানে মিটিং করছি, এই বোধরা দুর্গাপুরে আমরা 3,000 করে ডেফিসিট খেয়েছিলাম। এখানে 3,300 ভোটের লিড লস হয়েছিল, পাশে দুর্গাপুরেও 3,300 মতন ভোটে লস হয়েছিল। কিন্তু তারপরেও আমরা এই বিধানসভা থেকে 55,000, 54,000 ভোটে আমরা জিতেছিলাম। এটা অন্তত যারা আমাদের বিরোধী করে, আজকে নয়, এখন নয়, আগামী 50 বছর যদি বিরোধিতা করেন, তারপরেও ক্যানিং পূর্ব থেকে তৃণমূল কংগ্রেসকে সরাতে পারবেন না, এটা অন্তত আপনাদের মনে থাকা উচিত। তবে আমাদের কিছু নেতার কাজ নিয়ে আমার একটু সমস্যা হয়। আমাদের কিছু অঞ্চল কমিটির নেতারা আছেন, আমি তাদেরকে বলি একবার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন তো বাপ চাচা, কাকা, ঠাকুরদা যারা আছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ আমাদের জন্য করছে, আমাদের হাতে যে অস্ত্র তুলে দিচ্ছে, যেভাবে মানুষের কাছে পৌঁছানোর জন্য, এটা কোনোদিন কোনো সরকার করেনি। আজ স্বাধীনতার পর আজ একটা সরকার প্রতি মাসে 2,11,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেন। স্বাধীনতার পর আজকের আমাদের রাজ্যে আমাদের সরকার 1,21,00,000 কৃষককে একর প্রতি 10,000 করে টাকা দেন। স্বাধীনতার পরে আমাদের সরকার এই সর্বপ্রথম 10 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষকে বিনা পয়সা রেশন দেন। 8,82,00,000 মানুষকে স্বাস্থ্য সাথীর কার্ডের চিকিৎসা করেন। 1,41,00,000 বাচ্চা ছেলেকে সবুজ সাথীর সাইকেল দিয়েছেন। কয়েক লক্ষ দুর্গা পূজাকে 70,000 করে টাকা দুর্গা পূজা কমিটি দুর্গা পূজার সময় দেন। কোন সরকার করেছে? একবার দেখাতে পারবেন? প্রতি বছর 10 লক্ষ করে ছেলে মেয়ে
এবারে সেটা 20 লক্ষ হবে। যারা 11, যারা 12, যারা 10 ক্লাসের পর 11 ক্লাস 12 ক্লাসে উঠবে, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মোবাইল কেনার জন্য কিংবা ট্যাব কেনার জন্য 10,000 করে টাকা তাদের দেবে। 900 কোটি টাকা এই যুব সমাজের, ছাত্র সমাজের ছেলেদের হাতে দেবে। কোন সরকার করেছে? আমরা এগুলো নিয়ে মানুষের কাছে আমরা বলতে পারবো না? 18 বছর বয়স হলে একটা বাচ্চা তার রূপশ্রী 25,000, কন্যাশ্রী 25,000। কোন সরকার করেছে? আজ প্রতিটা গ্রামে গ্রামে রাস্তা, পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা, ইটের রাস্তা, প্রতিটা বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, পানীয় জলের ব্যবস্থা বিগত দিনে কোন সরকার করেছে? আমরা কেন এগুলো নিয়ে মানুষের কাছে যেতে পারছি না? আমাদের ঘাটতি, আমাদের দুর্বলতা কোথায়? এগুলো নিয়ে আমাদের মানুষের দরজায় দরজায় পৌঁছাতে হবে। একজন বাচ্চা জন্মালে সবুজ সাথীর গাছ, তাকে সম্মান করা, 1100 টাকা দেওয়া, মরে গেলে তাকে 2000 টাকা দিয়ে তাকে কবরস্থান কিংবা শ্মশানে নিয়ে যাওয়া, কোন সরকার বিগত দিনে করেছে? মুখে হাত দিয়ে বলতে পারবেন? আমি সেই জন্য আমি আমাদের কর্মীদের বলবো, 1.5 মাস আমি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, একজন ভাই হিসেবে, বন্ধু হিসেবে, কোন নেতা হিসেবে নয়। এই 1.5 মাস আমাদের পরিবার আছে, সন্তান আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, সবকিছু আছে, কিন্তু আমি অনুরোধ করতে চাই, এই 1.5 মাস আমাদের দাঁত রেখে, চোখে চোখ রেখে বিরোধীদের বিরুদ্ধে আমাদের লড়াইটা করতে হবে। ভাঙড় 1, ভাঙড় 2, ক্যানিং 2 এই এলাকা থেকে বিরোধীদের একেবারে গঙ্গের সাগরে নিক্ষেপ করা শপথ আগে নিতে হবে। দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কর্মীদের, নেতাদের। কেন পারবো না আমরা? আমাদের অসুবিধা কোন জায়গায়? আমাদের হাতে সব ধরনের মেটেরিয়াল মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের হাতে তুলে দিয়েছেন, যেটা আমাদের কাছে অনেক বড় পাওনা। তাই আমি সকলকে অনুরোধ করতে চাই, প্রতিটা বুথের বুথ কমিটিগুলোকে কাল থেকে বসানো শুরু করুন। বুথ কমিটি, অঞ্চল কমিটি থেকে শুরু করে কন্টিনিউ চলবে। 2টো ব্লকের 18টি অঞ্চল, 14 তারিখে সম্ভবত ভোট ঘোষণা হবে, আজকে শুনছিলাম। 17, 18, 20 তারিখের মধ্যে থেকে প্রত্যেকটা অঞ্চলে সম্মেলন করতে হবে। সেই সম্মেলনে 4000, মিনিমাম 4000 মানুষের জমায়েত এবং তাদের সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটা সম্মেলন সন্ধ্যাবেলা হবে গরমের সময়, একেবারে বন্যাঢ্য পরিবেশে, রমজান মাস, যার কারণে সমস্যা হবে। আমরা ঠিক আছে, আমরা রমজান মাসের পরে করবো, অসুবিধে নেই। আমরা রমজান মাসটা ঠিক বলেছেন, এখানে রমজান মাসে, যার কারণে আমাদের সম্মেলন করা অসুবিধা হবে। যদি 11 তারিখে রোজা শুরু হয়, মে মাসের 11 তারিখের দিকে, তো রমজান শেষ হবে, তার মানে অলরেডি আমরা যদি না করি তখন তো ভোট হয়ে যাবে। যার কারণে আমাদের সকালে সম্মেলনগুলো করতে হবে, সকাল 9টায়। রোজার সময় 11টার মধ্যে ছেড়ে দিতে হবে, কারণ রমজান মাসে প্রচুর মানুষ রোজা রাখবেন, অনেক কষ্ট হবে। কিন্তু যেহেতু আমি বলবো, কষ্ট একটু সহ্য করে নিতে হবে। আজকের বিজেপি যে কাণ্ড ঘটাতে চাইছে, এনআরসি লাগু করে, ওদিকে আধার কার্ড বাতিল করে, একতন্ত্রের মানুষকে যেভাবে নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে, একটু কষ্ট হলেও আমাদের কিন্তু প্রত্যেকটা নেতৃত্বকে আমাদের কষ্ট করে আমাদের জমায়েত জাগর করতে হবে, তেমনি আমাদের রাজনৈতিক নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং আমি আজকে একটা প্রোগ্রামের কথা ঘোষণা করছি, 3টে ব্লক মিলিয়ে আমরা করব। সেটা হচ্ছে মহিলা সমাবেশ। এই মহিলা সমাবেশ আমরা এবারে ক্যানিং 2 করতে চাইছি না, ভাঙড় 1-এও নয়, ভাঙড় 1, ভাঙড় 2 এর বর্ডারে ভোজের হাটের মাঠে 31শে মার্চ আমরা এই সমাবেশটা করতে চাইছি। এবং এই সমাবেশের 3টে ব্লক থেকে কম বেশি 50 থেকে 60,000 মহিলা আমরা এই 3টে ব্লক থেকে আমরা করব। এই ধরনের প্রস্তুতি এখন থেকে আমাদের শুরু করতে হবে। প্রত্যেকটা বুথ সভাপতিকে বলবো, মহিলা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন, সেই মহিলা বুথ কমিটিগুলো নিয়ে বসুন, অঞ্চল কমিটিগুলো নিয়ে বসুন, তাদের বসে আমাদের যারা মহিলার দায়িত্বে আছেন ব্লকে, তাদের বলবো ব্লক কমিটি নিয়ে বসুন, বসে এখন থেকে ধারাবাহিকভাবে প্রস্তুতি শুরু করতে হবে। এবারে যে জমায়েত আমরা ওখানে মহিলাদের করব, সেই জমায়েতের মধ্য দিয়ে 62 হাইওয়ের পাশে আমরা যেন প্রমাণ করে দিতে পারি, শুধু ভাঙড় আর ক্যানিং নয়, গোটা বাংলাতে যেন প্রমাণ করতে পারি, সবচাইতে বড় ঐতিহাসিক সমাবেশ, মহিলা সমাবেশ আমরা ভাঙড়ের পবিত্র মাটিতে আমরা করতে পেরেছি।
সেই প্রস্তুতি আমাদের নিতে হবে। আমি আশা করি, আমি জানি রমজান মাস মুসলিমদের একটু সমস্যা হলেও সেই জায়গাটা একটু মানিয়ে নিয়ে চেষ্টা করতে হবে যে আমাদের এই সমাবেশটা আমরা সকাল 9টাতেই করব। 9টা বলবো, 10টা থেকে করবে, 11টা পর্যন্ত আমরা ছেড়ে দেবো এবং গোটা মাঠটা আমরা ছাউনি করার ব্যবস্থা করবো যাতে কারোর কোনো কষ্ট না হয়। সব ধরনের ব্যবস্থা, সব ধরনের বন্দোবস্ত থাকবে। আমার অনুরোধ যে এই বিষয়টা সকলে মাথায় রাখবেন এবং পাশাপাশি আমরা 3টি ব্লকে আরো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা 2টো সভা করবেন। সেই 2টো সভা কবে করবে ডেট দিলে আমাদের সর্বোচ্চ জমায়েত আমাদের করতে হবে। অনেক 1.5টা মাস মিটিং মিছিল যেখানে যা হবে সেখানে কোনো মতে নিজেদেরকে কোনো রকম গুটিয়ে রাখলে হবে না, খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে। আমি আশা করি আজকে এই মাসের 8 তারিখ, আর মাত্র 22 দিন আমাদের হাতে সময় থাকবে মহিলা সমাবেশে। এই 22টা দিন ধরে ধারাবাহিকভাবে আমাদের জমায়েত, আমাদের প্রস্তুতি করতে হবে। গাড়ি ঘোড়ার ভাড়া যেখানে যা লাগবে 1 পয়সা বুথ থেকে দিতে হবে না। আমরা সমস্ত গাড়ি ঘোড়ার ব্যবস্থা আমরা সেন্ট্রালি ভাবে করে দেবো, এটাও আজকে পরিষ্কার বলে দিলাম। আমি আশা করি সকলে দায়িত্ব নিয়ে আপনারা সেই মানসিকতা নিয়ে এগোবেন এবং প্রত্যেকটা কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন, এই কথা বলে সবাইকে ধন্যবাদ। এবং বিশেষ করে 10 তারিখে 9টার মধ্যে গাড়ি ছাড়বেন। অনুরোধ করছি সকলকে, প্রত্যেকটা বুথ থেকে 8:30 থেকে 9টার মধ্যে গাড়ি ছাড়বেন, 11টার মধ্যে সেখানে পৌঁছাবেন। এটা আমরা সকলের কাছে আমরা আবেদন করছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আর আগামীকাল ভাঙড় 1 নম্বর ব্লকে কতগুলো রাস্তা আছে? বোধহয় 100 কাছে আছে রাস্তা। আচ্ছা, 48খানা রাস্তার উদ্বোধন হবে সকালে পাগলারহাট থেকে। পাগলারহাটে সকাল 9টার সময় আমাদের 1 নম্বর ব্লকে যত নেতৃত্ব আছে আপনারা পাগলারহাটে ওখানে যাবেন। আমরা একদম নাম ঘোষণা করব, ওখান থেকে সব 48টা রাস্তা ওখান থেকে আমরা উদ্বোধন করে দেবো। সবাইকে ধন্যবাদ।